হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টার সেক পেপারের জন্য স্পেশাল ভিডিও। দেখো, আমি জানি তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের প্রচণ্ড টেনশন হচ্ছে, যেটা বারবার তোমাদের সবাইকে আমি বলে থাকি, ভালো করে বই পড়ো। টপিক ওয়াইজ বইগুলো না পড়লে তোমরা কিন্তু যতই ভিডিও দেখো বা যতই নোটস ফলো করার চেষ্টা করো, সঠিকভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে না। কারণ হচ্ছে সব কিছু যে নোটসে অ্যাভেলেবেল থাকে তা কিন্তু নয়, বেশ কিছু টপিক বইয়ের ভেতর থেকে তুলে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, ভালো করে বইটা স্টাডি করা। তো ফার্স্ট কাজ হচ্ছে টপিক ধরে ধরে ভালো করে বই পড়ো। নেক্সট তো আমাদের ভিডিও আছেই তোমাদের হেল্প করার জন্য, যেমন আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রাইমারি সার্ভেরই আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসার একটা সম্ভাবনা থেকেই যায় প্রতিবারই। ইভেন এটা থার্ড সেমিস্টারেও আছে, মানে স্ট্যাটিস্টিকেরও একটা পার্ট এটা বলা যেতে পারে। তো সেটা কি, সেটা হচ্ছে স্যাম্পলিং। তোমরা হয়তো অনেকেই নামটা শুনে থাকবে যে স্যাম্পলিং বলে একটা জিনিস হয়, যেটা আমরা সার্ভের ক্ষেত্রে ইউজ করে থাকি। ইভেন বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা ফরম্যাটিভেরও কিন্তু আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আজ আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো আজকে ডিসকাশন শুরু করে দেওয়া যাক। দেখো, আগে তোমাদের জানতে হবে স্যাম্পলিং জিনিসটা কি। স্যাম্পল কথাটার অর্থ তোমরা সবাই জানো। তো স্যাম্পল থেকে এসছে স্যাম্পলিং। স্যাম্পলিং মানে কি? স্যাম্পলিং মানে হচ্ছে তোমরা যে সার্ভে করবে বা তোমরা যে ডেটা কালেক্ট করছো, সেটা তো মানে ধরো টোটাল গ্রামে রয়েছে 50,000 লোক, ঠিক আছে? তোমার পক্ষে কি পসিবল সেই সবকটা লোকের থেকে ডেটাটা কালেক্ট করে নিয়ে এসে সেটাকে ট্যাবুলেশন করে ক্যালকুলেশন করা? না। হয়তো তোমরা 50,000 জনকে সার্ভে করলে, আমি ধরে নিলাম তোমরা অনেক স্টুডেন্ট আছে, সবাই ডিভিশন করে 50,000 জনকে সার্ভে করে নিয়েছো, কিন্তু প্রবলেম হবে ওই পুরো ডেটাটাকে ক্যালকুলেট করে ফিগার আউট করা। ইট ইজ আ হিউজ প্রসেস। তো তখন আমাদের এই স্যাম্পলিং প্রসেসটা কাজে লাগে। তো হোয়াট ইজ স্যাম্পলিং তোমাদের কোশ্চেন এসে থাকে, তোমরা গুগলে সার্চ করো, বইতে দেখো হোয়াট ইজ স্যাম্পলিং। এই ডেফিনেশনের কোনো অভাব নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি হোয়াট ইজ স্যাম্পলিং। দেখো, স্যাম্পলিং হচ্ছে এমন এক ধরনের টপিক বা এমন এক ধরনের প্রসেস যার মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু পরিমাণ লোকজনের ওপর সার্ভে করে থাকি। মানে স্যাম্পলিং মানে হচ্ছে স্যাম্পল হিসেবে বেছে নিয়ে যখন আমরা সার্ভে করি তখন সেটাকে স্যাম্পলিং বলে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তাহলে পাইলট সার্ভেও তো তাই, যেটা আগের দিন আমরা অলরেডি ডিসকাস করেছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর পাইলট সার্ভে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিকজ দিস ইজ আ সেপারেট পার্ট অফ ইউর টপিক সিলেবাস, সো মাস্ট বি ওয়াচ ইট। ওকে, হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে স্যাম্পলিংটার সাথে পাইলট সার্ভে ডিফারেন্সটা কি। স্যাম্পলিং হচ্ছে, দেখো স্যাম্পলিং হচ্ছে আমরা যদি গ্রামে দেখি 50,000 লোক রয়েছে, তাহলে আমরা 400 থেকে 5,000কে বেছে নেব। তো সেক্ষেত্রে কি হয়, অ্যামাউন্টটা হয়তো কমে যায়, কিন্তু খুব লিমিটেড নয় স্যাম্পলিং। কিন্তু পাইলট সার্ভে কিন্তু কোনো বাইরে গিয়ে সার্ভে করার বিষয় নয়, বা বেছে নিয়ে অর্ধেকের হাফ করে স্যাম্পল করছি তাও কিন্তু নয়। পাইলট সার্ভে কিন্তু তোমার রিলেটেড, তোমার বন্ধুবান্ধব, তোমার টিচার, তোমার কালিগস, তার ওপর তুমি ইন্টারভিউ নিচ্ছ, এবং সেটা 5 থেকে 10 জনের বেশি হয় না। তো পাইলট সার্ভে ওয়ান টাইপ অফ স্যাম্পল সার্ভে, বাট স্যাম্পল সার্ভে ইজ নট আ পাইলট সার্ভে। ওকে, এটা মাথায় রাখবে। স্যাম্পল সার্ভে কিন্তু অনেক ব্রড কনসেপ্ট। তো এটাই আমি লিখেছি, দেখো এখানে কি লিখেছি। আর স্যাম্পলিং ইজ এ সাবসেট অফ দ্য রিসার্চ ইনক্লুডিং আ নাম্বার অফ রিসার্চ সাবজেক্ট selected according to a certain rule and usually representative of the research in primary survey। মানে আমরা কিছুটা পরিমাণ বেছে নেবো যেটা আমার প্রাইমারি সার্ভেতে কাজে লাগবে, বা যেটা আমি যেটার উপর রিসার্চ ওয়ার্ক করছি সেটার জন্য অ্যাপ্লিকেবল হবে। কিছু সংখ্যক মানুষের ওপর যখন আমি সার্ভে করছি সেটাকে স্যাম্পল সার্ভে বলা হচ্ছে। সবার ওপর করা আমাদের পক্ষে পসিবল হয় না, তাই এই সেপারেশন। এবার যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে, যে স্যাম্পলিংটা কয় প্রকার বা মেথডস অফ স্যাম্পলিং কত রকমের হয়ে থাকে। সাধারণত মেথড অফ স্যাম্পলিং হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি, আর একটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এবং যেটা প্রাইমারি সার্ভের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটো পার্ট, প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার তোমাদের বুঝতে হবে হোয়াট ইজ প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড হোয়াট ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এমন একটা স্যাম্পলিং যেখানে আমরা কি পাবো, কমপ্লিটলি র্যান্ডাম সিলেকশন। মানে যখন আমরা সিলেকশনটা করব তখন আমরা বেছে বেছে করব না। মানে ধরো একটা গ্রামে আমরা সার্ভে করতে গেছি, ঠিক আছে? তো সেখানে অনেকগুলো ব্লক থাকে, যেমন আমাদের পৌর এলাকাতেও ব্লক থাকে, তোমরা জানো। তো সেরকমই ধরো গ্রামে অনেকগুলো ব্লক আছে। তো
র্যান্ডম স্যাম্পলিং ব্যাপারটা কীরকম বলো তো, যখন এই ব্লকের আন্ডারে তুমি স্যাম্পলিং করতে যাচ্ছ এবং ধরো তুমি একটা ব্লক থেকে 10টা স্যাম্পলিং করলে, আর একটা ব্লক থেকে ধরো তুমি 20টা স্যাম্পলিং করলে, আর একটা ব্লক থেকে ধরো আবার 10টা করলে, মানে কি র্যান্ডামলি সিলেক্ট করছো তুমি সেপারেটলি এটাতে 10টা করবো, ওটাতেও 10টা করবো, এরমভাবে তুমি সিলেক্ট করছো না। যেরকম তোমার ভালো লাগছে, যতগুলো তুমি কালেক্ট করতে পারছো সেইভাবে তুমি কালেক্ট করে ডেটা নিয়ে আসছো এবং সেটাকে ট্যাবুলেশন করে ক্যালকুলেশন করছো। সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটার ক্ষেত্রে প্রবাবিলিটি আছে, বুঝতেই পারছো। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং অবভিয়াসলি পুরোপুরি ডিফারেন্ট। আর ইউনিট সিলেকশন, তুমি একটা ইউনিট ধরে নিয়ে সিলেকশন করবে, মানে ধরো একটা ব্লকে তুমি 10টা করছো, পরের ব্লকেও তুমি 10টাই স্যাম্পলিং করবে বা সার্ভে করবে, তো সেক্ষেত্রে হয়ে যায় সেটা নন প্রবাবিলিটি। ওকে, তো প্রবাবিলিটি হচ্ছে যেখান থেকে তুমি বেশি ডেটা পাচ্ছ, বেশি সোর্স পাচ্ছ, বেশি লোক পাচ্ছ, সেখানে গিয়ে বেশি সার্ভে করছো। যেখানে গিয়ে তুমি কম সোর্স পাচ্ছ, কম ডেটা পাচ্ছ, সেখান থেকে তুমি কম স্যাম্পলিং করছো। কিন্তু অন্যদিকে যখন নন প্রবাবিলিটির কথা চলে আসছে, তখন কম পাও বেশি পাও সবকটাতে ইকুয়ালি তুমি সার্ভে করছো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অনেক সময় এই কোয়েশ্চেনটাও এসে থাকে। এবার আর একটা যেটা রয়েছে বললাম তোমাদের সিস্টেমেটিক স্যাম্পলিং, সেটা তোমাদের জন্য নয়, সেটা থার্ড সেমিস্টারে যখন তোমরা স্ট্যাটিস্টিক্স পড়বে তার আন্ডারেই পড়বে, তখন তোমরা অনেক বেশিভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে এবং সেটার উপর দিয়ে তোমাদের ক্যালকুলেশনও করতে হবে, যেটা এখানে নেই। তো এটা হলো স্যাম্পলিংয়ের মেথডস, আশা করছি বুঝতে পেরেছো। এবার যেটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্যাম্পলিংয়ের যে মেথডগুলো আমি বললাম সেটার মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে স্যাম্পল সাইজ। মানে একটাকে তুমি স্যাম্পল ধরছো, এবার সেই স্যাম্পল সাইজটা কতটা হবে, এটা কিন্তু ওই লোকের জনসংখ্যা বা আয়তন গ্রামের তা কিন্তু নয়, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা এবার দেখো, ফর্মুলেটিভ ব্যাপার, ভালো করে বুঝে নাও, এটাও কিন্তু কোশ্চেন হিসেবে দিতে পারে তোমাদের। দেখো, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন ফর্মুলা, ঠিক আছে, দু রকম হয় ডিটারমিনেশন ফর্মুলা। প্রথমত বলে রাখি, স্যাম্পল সাইজকে আমরা সবসময় স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তো স্যাম্পল সাইজ রিপ্রেজেন্টেড বাই স্মল এন, এটা মনে রাখবে। তো স্যাম্পল সাইজের যে ডিফারেন্সিয়েশনটা আমি তোমাদের বলতে চাইছিলাম, দু রকমের লক্ষ্য করা যায়, সেই দুটো কী কী? আচ্ছা, একটা হচ্ছে দেখো হোল পপুলেশন সাইজ আননোন, যখন তুমি প্রচুর সার্ভে করেছো বা ধরো তোমরা যে জায়গা গিয়ে সার্ভে করতে যাচ্ছ, এখনো সার্ভে করোনি, তোমরা জানো না সেখানে কত জনসংখ্যা আছে, সেক্ষেত্রে যখন তুমি স্যাম্পল সাইজটা বানাবে বা তুমি ভাববে যে এতজনকে আমি সার্ভে করব, সেক্ষেত্রে তোমার যে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে এটা কি, স্মল এন ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার পি ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ই স্কোয়ার। ওকে, তো এখানে এই জিনিসগুলো আবার কি, হ্যাঁ অবশ্যই এগুলো জানতে হবে। জেড রিপ্রেজেন্ট করছে হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল মানে কি, মানে এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হয় 1.96। কনফিডেন্স লেভেল মানে হচ্ছে ধরো আমি যেটা কনফিডেন্টলি বলতে পারছি, মানে ধরো আমি ভেবে নিচ্ছি যে এই গ্রামে আমি যাচ্ছি, ধরো আমি কথার কথা বললাম বিষ্ণুপুর গ্রামে আমি যাচ্ছি, আমি কনফিডেন্টলি বলছি যে এখানে 50,000-এর বেশি লোক হতেই পারে না, এই যে একটা অ্যাজাম্পশন, তো সেটাই হচ্ছে আমার জেডের ভ্যালু। তো জেড স্কোয়ার, এবার পি কি, পি হচ্ছে প্রবাবিলিটি, এটাই হচ্ছে ক্যালকুলেশনের প্রসেস, যেটা তোমাদের আগেই বলেছে, প্রবাবিলিটি তোমাদের দেওয়া থাকে বা প্রবাবিলিটি আমাদের একটা ধরে নিতে হয় যে এটা হতে পারে, মানে মিনিমাম কত হতে পারে সেটাও তো আমাদের ধরে নিতে হবে, হায়েস্টটা ধরে নিলেই তো শুধু হলো না। তো ধরো সবচেয়ে কম যদি হয়েও থাকে জনসংখ্যা, আমি ধরে নিলাম আমরা স্যাম্পলিং করতে পারবো 100 জনকে, তো ওখানে পি এর ভ্যালু হয়ে যাবে 100, বুঝতে পারছো? তাহলে জেড স্কোয়ার পি ব্র্যাকেট দিয়ে আবার 1 মাইনাস পি, আবার সেখানে পি এর ভ্যালু 100 বসাবো, ডিভাইডেড বাই ই স্কোয়ার। হোয়াট ইজ ই? ইজ ইট এরার? এরার মানে হচ্ছে তুমি যতটা ভাবছো এবং যতটা বাস্তবে ঘটছে তার মধ্যে ডিফারেন্সিয়েশন। এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমরা ফিল্ডে গিয়ে করি না, এই ধরনের অঙ্ক কখন আমাদের এক্সিকিউট করা হয় যখন আমাদের ডেটা দেওয়া থাকে, কারণ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে প্রপার ডেটা না পেলে কিন্তু অঙ্ক সলভ করা প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসটা স্পেশালি তোমরা জেনে রাখো বিকজ অফ এক্সাম সিলেকশন অ্যান্ড অল দ্যাট, বুঝতেই পারছো। তো তাহলে যদি তোমাদের বলে যে হোল পপুলেশন সাইজের ফর্মুলা কি, বা যদি পুরোটাই আমাদের কাছে আননোন থাকে তখন আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করে স্যাম্পল সাইজ নির্ণয় করবো, সেক্ষেত্রে তোমাদের স্মল এন ইকুয়ালস টু জেড স্কোয়ার পি ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস পি ডিভাইডেড বাই ই স্কোয়ার, এটা ভ্যালুটা আমরা অ্যাপ্লাই করে বার করবো। আর 2 নম্বর কি, যদি আমাদের কাছে পুরো পপুলেশন সাইজটা জানা থাকে,
যদি আমরা আগে থাকতে জেনে গিয়ে থাকি যে এতজন পপুলেশন হবে, সেক্ষেত্রে আমরা কি করে স্যাম্পল সাইজ নির্ণয় করব, সেটার ফর্মুলা হচ্ছে স্মল n ইকুয়ালস টু ক্যাপস n ডিভাইডেড বাই 1 প্লাস ক্যাপস n ই স্কোয়ার। সেম ভ্যালু n ক্যাপস n মানে এখানে কি বোঝানো হচ্ছে, অবভিয়াসলি টোটাল যে পপুলেশন আমরা জেনে গেছি সেই টোটাল পপুলেশনের ভ্যালুই আমরা বসিয়ে দেবো। আর ই তো এরর তোমরা জানোই, এটা নতুন করে বলার কিছু নেই, প্রবাবিলিটির সাথে যতটা এরর হচ্ছে। তো এই হচ্ছে দুটো স্যাম্পলিংয়ের তোমার ফর্মুলা। স্যাম্পল সাইজ যখন আমাদের নির্ণয় করতে হয় তখন এটা। এবার তোমাদের কোশ্চেন হিসেবে আসতে পারে why sampling is an important part of primary survey. Yes, this is one of most important part of primary surveys because এখান থেকে আমরা কি করতে পারি, একটা জায়গার সম্পর্কে ধারণা করতে পারি, সেই জায়গায় লোকবসতি যত যাই হোক না কেন কিভাবে সার্ভে করব, কতজনকে সার্ভে করব, কতটা আমাদের ঠিকঠাক স্যাম্পল হবে সেটা নিয়ে একটা আইডিয়া করতে পারি। তো এটা পুরোটা হচ্ছে তোমাদের স্যাম্পলিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাদের কোনো ডাউটস আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার যেটা ইম্পর্টেন্ট পার্ট, দেখো আমরা কোয়েশ্চেনিয়ার পড়েছি, সার্ভের বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করেছি, পাইলট সার্ভে করেছি, গ্রুপ স্টাডিজ করেছি, হোয়াট ইজ ফোকাস গ্রুপ করেছি। এই সব কিছু কিন্তু তোমাদের প্রাইমারি সার্ভে রিলেটেড, মানে ফার্স্ট টপিকের ওপর রিলেটেড। তো এবার যেটা আমি তোমাদের বলতে চাইছি যে যারা এখনও পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু এবার যেটা তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে নেক্সট কোন টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টার সেক পেপার এবারে তোমাদের নতুন একটা সিলেবাসে ইনক্লুডেড হয়েছে, তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমরা আগের ইয়ার থেকে পাচ্ছ না, এটুকু তো ক্লিয়ার। তো এবার হচ্ছে আমার একটাই কোয়ারি যে তোমাদের কোন জায়গাটা, সবকটা টপিক তো পড়ানো সম্ভব না কারণ তোমাদের এক্সাম সামনে এসে গেছে। তো এবার তোমরা আমাকে বলো যে কোন টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা, পার্টিকুলারলি কোন টপিকটা তোমাদের কাছে খুব আননোন মনে হচ্ছে, খুব অসুবিধার কারণ হয়ে যাচ্ছে, কি হয়তো প্রপারলি তোমরা বইতেও খুঁজে পাচ্ছ না, সেই টপিকটা আমাকে কমেন্ট করে জানাও। আমি ডেফিনেটলি তোমাদের সেটা নিয়ে ক্লিয়ার কনভারসেশন করে দেবো, যাতে তোমাদের এটা নিয়ে যদি কোনো মানে এই টপিকের উপর যদি কোনো কোয়েশ্চেন আসে পরীক্ষায় যাতে লিখতে কোনো অসুবিধা না হয়। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, অবশ্যই করে জানিও। তো আজ এই পর্যন্তই, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।